আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অন্ধকারেই থেকে এসেছি। আমরা কেউ কিন্তু আলো ছাড়া আমরা অন্ধকারে থাকতে ভালোবাসি না। আচ্ছা, আমরা আলো পছন্দ করব নাকি অন্ধকারে থাকতে ভালোবাসবো? কেন প্রশ্নটা করছি? আজকের এই বিষয়টা নিয়েই কিন্তু আমার আলোচনা। আলোকায়ন বলতে কি বোঝায়? অর্থাৎ অনেকে জ্ঞানদীপ্তিকরণ বলে থাকে, জ্ঞানদীপ্তির যুগ বলে থাকে, অনেকে বলে থাকে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট। মূলত এই আলোকায়ন শব্দবন্ধটির দ্বারা কি বোঝাতে চাইছে? হ্যাঁ, তোমরা যারা আরবিউতে পড়ছো, অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তোমরা ডিস্টেন্সে পড়ো কিংবা রেগুলারে, তোমাদের সাবজেক্টের মধ্যে এই আলোকায়ন বলতে কি বোঝায় এনলাইটেনমেন্টের উপরে একটা পার্ট রয়েছে। একদম ফার্স্ট ইউনিটের এই পার্টের প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করছি আলোকায়ন বলতে কি বোঝায়। তোমরা যারা রবীন্দ্রভারতীতে পড়ছো কিংবা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে যারা এমএতে পড়ছো, তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করা হচ্ছে একেবারেই পলিটিক্যাল একাডেমির উদ্যোগে। তোমরা সেই গ্রুপে জয়েন করে যাবে। সেখানে তোমাদের যা প্রয়োজন কমেন্ট করবে, যতটা সম্ভব সেখানে আমরা নোটসপত্র দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় এই আলোকায়ন বলতে মূলত কি বোঝায়, বা হোয়াট ইজ এনলাইটেনমেন্ট বলতে আমরা কি বোঝাবো। আমরা কেউ কিন্তু আলো ছাড়া আমরা অন্ধকারে থাকতে ভালোবাসি না। কিন্তু একটা সত্য কথা বলতে কি, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অন্ধকারেই থেকে এসেছি। কি তাই তো? হ্যাঁ। কখন আমরা এই দীর্ঘদিন অন্ধকারে থেকে এসেছি? কিসের অন্ধকার? সেটা হচ্ছে জ্ঞানের অন্ধকার। কিসের অন্ধকার? সেটা হচ্ছে যুক্তির অন্ধকার। কিসের অন্ধকার? সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক চিন্তা কিংবা চেতনার অন্ধকার। ঠিক এমনি ভাবেই আমরা কিন্তু দীর্ঘদিন ধরে যেভাবে অন্ধকারের মধ্য দিয়ে একসময় হেঁটে এসেছি, সেই সময়কার অন্ধকারময় পরিস্থিতি, অন্ধকারময় যুগ, অর্থাৎ ধর্মান্ধতার যে আমলে আমরা বিরাজ করতাম, ধর্মের অন্ধকারে যেভাবে আমরা পরিচালিত হতাম, ধর্মযাজক যা বলতো আমরা তাকে মেনে তাকে শুনে আমরা চলতাম। যদি মনে করা হতো, যদি বলা হতো সূর্য ঘুরছে পৃথিবীর চারিদিকে, সেটা কিন্তু আমরা বিশ্বাস করে ফেলতাম। এইরকম ধর্মান্ধতার অন্ধকারে আমরা কিন্তু একটা সময় কাটিয়ে ফেলেছি। ঠিক তারপরে কখন আমরা আলোকের পথে আসতে থাকলাম, কখন এই আলোকায়নের পথে আসতে থাকলাম, জ্ঞানদীপ্তির যুগ কখন আসছে? মূলত 18 শতক এই সময়টাকে আমরা জ্ঞানদীপ্তির যুগ বলছি। কেন 18 শতকটাকে জ্ঞানদীপ্তির যুগ বলছি? এই সময়ে বিশেষ করে প্রথমে আমরা লক্ষ্য করতে পারি ফ্রান্স, ব্রিটেন, তারপর বিভিন্ন জায়গা, বিভিন্ন ইউরোপের যে কান্ট্রিগুলোতে, সেখানে কিন্তু এই জ্ঞানদীপ্তির আগুন জ্বলে উঠতে থাকে। তাহলে আমরা জ্ঞানদীপ্তি বলতে কি বুঝবো, বা আলোকায়ন বলতে কি বুঝবো? এই যে অন্ধকারময় পরিস্থিতিটা একটা সময় ছিল, সেখান থেকে বেরিয়ে আসা, অর্থাৎ জ্ঞানের আলোকে প্রজ্বলিত করা, জ্ঞানের আলোয় আসা। কিসের জ্ঞান? বিজ্ঞান চেতনার জ্ঞান। কিসের জ্ঞান? যুক্তিবোধের জ্ঞান। কিসের জ্ঞান? বিচার বোধের জ্ঞান। অর্থাৎ কোনো কিছুই আমরা কিন্তু ওই চোখ বন্ধ করে আর বিশ্বাস করে নেব না। আমরা গ্যালিলিওর কথা শুনেছি, আমরা কোপারনিকাসের কথা শুনেছি, আমরা আরো ব্রুনোর কথা শুনেছি। এদেরকে কখনো কারাগারে রাখা হয়েছে, কখনো ব্রুনোর মতো কাউকে পুড়িয়ে মারা হয়েছে। এরকম বহু মানুষ রয়েছে যারা কিন্তু ওই অন্ধকারময় পরিস্থিতির কথা মেনে না নিয়ে তারা যুক্তির পথে হাঁটতে থাকলো। তারা যুক্তি দিয়ে কোনো কিছুকে বিচার করতে থাকলো। ওই যে যা বলবে সেটাকে মেনে না নিয়ে তারা যুক্তিবোধের মধ্য দিয়ে, বিজ্ঞানসম্মত চেতনার মধ্য দিয়ে তারা কিন্তু ভাবতে থাকলো। তার ফলে কিন্তু কি ঘটলো? আলোকায়নের আবির্ভাব
বা আলোকায়নের পথে হাঁটতে থাকলো। তাহলে কি বললাম? আলোকায়ন হচ্ছে এমন একটা বিষয়, যুক্তিবোধের বিকাশ। আলোকায়ন হচ্ছে এমন একটা দিক যেখানে বিজ্ঞানসম্মত চেতনার মধ্য দিয়ে ওই পুরনো সাবেকি ধ্যান ধারণাগুলোকে বাদ দিয়ে নতুন এক আলোর পথের সন্ধান, তাকে আমরা মূলত আলোকায়ন বলতে পারি। মূলত আধুনিক যুগের যে জ্ঞানদীপ্তিকরণ, আলোকায়ন কার হাত ধরে এসেছিল বলা যায়? ইমানুয়েল কান্ট। আমরা ছবিটা দেখতে পাচ্ছি। ইমানুয়েল কান্টের হোয়াট ইজ এনলাইটেনমেন্ট এই গ্রন্থটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন সেটাকে একটু দেখে নেব। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো কি বলছে? বলছে মধ্যযুগের অবসান কল্পে আধুনিক যুগের যে নতুন বৈজ্ঞানিক এবং যুক্তি নির্ভর চিন্তাধারার উন্মেষ ঘটেছিল তাকে দার্শনিকদের ভাষায় বলা হয় এনলাইটেনমেন্ট। অর্থাৎ মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের, যেটাকে আমরা আধুনিক বলি, কোন অর্থে আধুনিক বলবো? আধুনিক শুধু কি আমরা জিন্সের প্যান্ট পরলে ছেঁড়া ছেঁড়া, না শর্টকাট জামা প্যান্ট পরলে, সেটাকে আধুনিক বলে না। আধুনিকতা, আধুনিক বিষয় যেটা গড়ে উঠছে চিন্তা চেতনার মধ্য দিয়ে, বিজ্ঞানসম্মত ভাবনার মধ্য দিয়ে, যুক্তিবোধের মধ্য দিয়ে, সেই মানুষটাকেই আমি আধুনিক বলবো যার মধ্যে বিজ্ঞানসম্মত চেতনা আছে, যার মধ্যে যুক্তিবোধ আছে। বলছে এই ধারণার সূচনা কবে হয়েছিল? আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এই ধারণার সূচনা হয়েছিল প্রথমে ফ্রান্সে, তারপর ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এবং আলোকায়ন তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে জার্মানিক দার্শনিক ইমানুয়েল কান্ট 1784 সালে তিনি যে বইটা লিখেছেন অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, এই গ্রন্থে তিনি কি বলছেন? এই গ্রন্থে বলছে, দেখো, মানুষের অপরিণত অবস্থা থেকে মুক্তির পথকে আলোকায়ন বলা হয়। মানুষ যে অপরিণত, মানুষ অপরের বিচার ছাড়া চলতে পারে না। অপরের কথা শুনে তাকে সিদ্ধান্ত নিতে হতো। তখন নিজে নাবালক হয়েছিল এতদিন, সে কিছু জানতো না। অপরের কথা শুনে নিজেকে সিদ্ধান্ত নিতে হতো, অপরের কথা শুনে সে চলতো। নিজের কোনো বিচার বুদ্ধি ছিল না, নিজের বিচার বুদ্ধি একেবারেই হীনমন্যতায় ছিল। নিজে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। ধর্মযাজক যেটা বলে দিত সেটাই সে মেনে চলতো। বলছি সেখান থেকে বেরিয়ে আসা, নিজের ডিসিশন নিজে নিতে শেখা, কোনো একটা বিষয়কে অন্ধের মতো বিশ্বাস না করে নিয়ে যুক্তির মধ্য দিয়ে তাকে বোঝা। বলছে এমন এক প্রক্রিয়া যার মধ্য দিয়ে মানুষ তার ভালো মন্দ সে তার নিজের বিচার বুদ্ধি প্রয়োগের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারে। এই প্রক্রিয়াটাকেই হচ্ছে বলছে আলোকায়ন প্রক্রিয়া। আলোকায়ন হচ্ছে মানুষের স্ব আরোপিত অপরিপক্কতা বা নাবালকত্বকে থেকে বেরিয়ে আসা। মানুষের যে নাবালকত্ব যে অবস্থায় ছিল, নাবালক বলতে কি বোঝায়? আমরা কি বোঝাই নাবালক বললে? যে কিছু বোঝে না, তাই তো? নাবালক, এখন সে বালক হয়ে ওঠেনি, অর্থাৎ সে এখনো পর্যন্ত কিছু বোঝে না, অবুঝ। ঠিক তেমনি সেই সময়টাতে মধ্যযুগের সেই অন্ধকারময় পরিস্থিতিতে মানুষ ছিল অবুঝের মতো। মানুষ কোনো কিছু বুঝতো না নিজের থেকে। সেই অন্ধকারময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে যুক্তিবোধের উন্মেষ ঘটলো, আলোর পথ দেখালো, আলোর পথে উত্তরণ ঘটলো, সেই আলোর পথটাকেই বলা হচ্ছে আলোকায়ন। পলিটিক্যাল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এর যাবতীয় গাইড নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো যে কোনো ইউনিভার্সিটির গাইডের জন্য অবশ্যই কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে 8620063339। আমরা যে কোনো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন এবং MA, নেট সেট সমস্ত কিছু, SLST, PSC, শুধুমাত্র কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা আমাদের একাডেমি পড়িয়ে থাকে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তোমাদের আমাদের একাডেমি থেকে গাইড দেওয়া হয়। তোমরা কিন্তু ফোন করতে পারো নিচে দেওয়া এই নাম্বারে। আর তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। দেখো এখানে কি বলছে, আলোকায়ন বলতে কি বোঝায় আমি তো এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। আলোকায়ন বলতে কি বোঝায়?
যুক্তির যুগ নামেও এটা কিন্তু পরিচিত। এটা একটা বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক আন্দোলন। পরে কি বলছে, এর মূল ভিত্তি কিসের উপর দাঁড়িয়েছিল? মূল ভিত্তিটা যা আলোচনা করেছি তার সারমর্ম তোমরা দেখতে পাচ্ছ। বলছে এই আন্দোলনের প্রধান ভিত্তি ছিল যুক্তি। কি ছিল প্রধান ভিত্তি? ছিল যুক্তি, বিজ্ঞান, সায়েন্স এবং ব্যক্তি স্বাতন্ত্র্য, ইন্ডিভিজুয়ালিজম। এই বিষয়গুলো কিন্তু কার মধ্যে ছিল? এই বিষয়গুলো আলোকায়ন তত্ত্বের মধ্যে রয়েছে। এর কেন্দ্রীয় ধারণা কি? এর কেন্দ্রীয় মূল যে ধারণা, এর কেন্দ্রীয় ধারণা কি? বলছে এতদিন ধরে চলে আসা ধর্মীয় গোড়ামি, অন্ধ ঐতিহ্য, নিরঙ্কুশ রাজতন্ত্রের কর্তৃত্বকে প্রশ্ন করা এবং যুক্তি দিয়ে বিচার করা ছিল এর মূল কথা। এতদিন ধরে যে ধর্মীয় অন্ধ রাজতন্ত্র বিরাজ করে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলা, তার বিরুদ্ধে যুক্তিবাদী মানসিকতাকে অর্থাৎ যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু যাচাই করে নেব যে কথাটা সঠিক বলছে কিনা। এখানে ছবিটা দেখিয়েছে যে সায়েন্স মেথডটা কিরকম, অবজারভেশন করা, কোশ্চেন করা, হাইপোথেসিস করা, এক্সপেরিমেন্ট, অ্যানালিসিস, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা মূলত একটা বিজ্ঞানসম্মত বিষয় গড়ে তুলতে পারি। এখানে ইমানুয়েল কান্টের যে সংজ্ঞা আগেও দিয়েছি, ইমানুয়েল কান্ট কি বলেছিল? জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলছে, সংজ্ঞায়িত করেছিল, আলোকায়ন হলো মানুষের নিজের উপর চাপানো অপরিণত দশা থেকে মুক্তি। নিজের উপরে স্ব আরোপিত, যেটা আমি বলেছিলাম, নিজের উপর চাপানো আমাদের অপরিণত দশা থেকে, সেখান থেকে মুক্তি। তার বিখ্যাত উক্তি হলো জানার সাহস রেখো। তার বিখ্যাত উক্তি কি? জানার সাহস রেখো, অর্থাৎ নিজ বুদ্ধি ব্যবহারের সাহস রেখো। নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে, ওই নাবালক হয়ে থাকলে হবে না। যুক্তির মধ্য দিয়ে বিচার করতে হবে, জানতে হবে, বুঝতে হবে নিজেকে, নিজেকে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অপরের দ্বারা, অপরের কাছে আমি নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। অপর যেটা বলবে সেটা আমি চোখ বুজে মেনে নেব না। এটাই হচ্ছে কিন্তু আলোকায়ন। এবারে আমরা দেখে নেব আলোকায়নের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার করে পড়ে থাকে, 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগে আমি কিন্তু তোমাদের একটা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়েছো অবশ্যই সিলেবাসটা কিন্তু তোমরা দেখে নিও। এখানে আলোকায়নের প্রধান 5টি বৈশিষ্ট্য আমি নিয়ে এসেছি। কি বলছে? বলছে যুক্তিবাদ, যুক্তিবাদের ওপর জোর। আলোকায়ন যুক্তির ওপর জোর দিতে চায়। তারা সমস্ত কিছুকে যুক্তির মধ্য দিয়ে বিচার করার কথা বলে। এখানে বলছে দেখো, আলোকায়ন কেন্দ্রীয় বৈশিষ্ট্য হলো যুক্তিবাদ। এই সময় দার্শনিকরা বিশ্বাস করতেন মানুষের জ্ঞান অর্জনের প্রধান উৎস হলো যুক্তি। যুক্তির মধ্য দিয়ে জ্ঞান অর্জন করা যেতে পারে। তারা ঐতিহ্য, অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামির বদলে যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে চেয়েছিলেন। অর্থাৎ সত্য কি সেটাকে খুঁজে বের করতে হবে। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই সত্যকে বের করতে হবে। তারপরে কি বলছে? ব্যক্তি স্বাধীনতা এবং অধিকার, ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড রাইটস। হ্যাঁ, ব্যক্তির যে অধিকার সেটাকে আলোকায়নের চিন্তাবিদরা সব থেকে গুরুত্ব দিয়েছে, বা প্রাকৃতিক অধিকার বা সমানাধিকারের ধারণা কিন্তু প্রকাশ করেছে। বিশেষ করে জন লকের যে কথা, রুশো, ভলতেয়ার, এদের মতো দার্শনিকরা এই মত প্রচার করছেন। কি মত বলছে? বলছে মানুষের জন্মগত জীবন ধারণের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার এবং এই যে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি ব্যক্তির নিজ নিজ অধিকার রয়েছে। তুমি তাকে দমিয়ে দিতে পারো না। রাজতন্ত্রের শাসনে তুমি তার মতামতকে চুপ করিয়ে দিতে পারো না। এই যে চিন্তা ভাবনা, এটাকেই বলছে ব্যক্তির স্বাধীনতা দিতে হবে। পরের যে বৈশিষ্ট্যটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বলছে বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব। আমি তোমাদেরকে বারবার করে বলেছি, এই এনলাইটেনমেন্ট, এই আলোকায়ন মূলত বিজ্ঞানসম্মত চিন্তা, বিজ্ঞানসম্মত চেতনা, বিজ্ঞানসম্মত ভাবনাকে গুরুত্ব দেয়। তাই এখানে বলাই হয়েছে যে বিজ্ঞান পদ্ধতির গুরুত্ব। এখানে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, অভিজ্ঞতা ভিত্তিতে জ্ঞান অর্জনের কথার উপর জোর দেয়। যেমন নিউটনের আবিষ্কার। কেন? এই যে আবিষ্কারের কথা, অর্থাৎ তোমরা দেখবে যে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ইংল্যান্ডে সমস্ত পরিবর্তন এসেছিল, আমরা জানি, তাই না? ইংল্যান্ডে এই যে নিউটন বলি বা হবসের কথা আমরা পড়েছি,
যে ইংল্যান্ডের যে সমস্ত প্রচলিত প্রথা কুসংস্কার সেগুলোকে ভাঙতে পেরেছে কারা? এই বিজ্ঞানসম্মত ভাবনা, বাস্তববাদী চিন্তা, বাস্তববাদী চেতনা, এগুলো কিন্তু ভাঙতে পেরেছে। পরের যে খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে প্রগতি এবং উন্নতির ধারণা। অবশ্যই এনলাইটেনমেন্ট প্রগতির কথা বলে, এনলাইটেনমেন্ট উন্নতির কথা বলবে, এনলাইটেনমেন্ট প্রোগ্রেসের কথা বলবে, তাই তো? অন্ধবিশ্বাসের মতো একটা জায়গায় স্থিতাবস্থা স্ট্যাটাস কিউতে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। তাই বলছে প্রোগ্রেসের কথা, প্রগতিবাদের কথা বলেছে। এরা বিশ্বাস করত যে যুক্তি এবং বিজ্ঞানের মধ্য দিয়ে মানব জাতিকে সময়ের সাথে সাথে সীমাহীন উন্নতি করতে হবে, বা মানুষ কিন্তু উন্নয়নের দিক বা উন্নয়ন করতে সক্ষম। লাস্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি কি বলছে? ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতা। একেবারেই তাই। এই আলোকায়নের পথ ধর্মান্ধতাকে, গোঁড়ামিতা, কুসংস্কার, এই ধরনের ঐতিহ্যগুলোকে দূরে সরিয়ে দিতে থাকে। তাই এখানে তারা প্রচার করতে থাকে মানবতার কথা, এখানে তারা প্রচার করতে থাকে ধর্মান্ধকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার কথা। আলোকায়ন ধর্মের সহনশীলতা ধারণা বৃদ্ধি পায়। চিন্তাবিদেরা চার্চ এবং রাষ্ট্রের মধ্যে ক্ষমতা পৃথক করার এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করেন যে দেখো, চার্চের কাজ আলাদা, রাষ্ট্রের কাজ আলাদা। চার্চে ধর্ম নিয়ে আলোচনা হবে, রাষ্ট্র কেন চার্চের মধ্যে ঢুকতে যাবে? রাষ্ট্রের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিচালনা করা, মানুষের সেবা করা। চার্চের ধর্মের কথা পালন করবে। তারা কি মনে করছে? তারা মনে করছে রাষ্ট্রকে কোনো একটি বিশেষ ধর্মের কর্তৃত্ব থেকে মুক্ত থাকতে হবে এবং বিভিন্ন ধর্ম এবং মতের প্রতি সহনশীল এবং বজায় রাখতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এনলাইটেনমেন্ট একটা উদার একটা মানসিকতা, একটা জ্ঞান সম্মত, একটা যুক্তিসম্মত, একটা বিজ্ঞানসম্মত এই আলোর কথা বলছে। আবারও একেবারে শেষে বলছি, কিসের আলোর কথা বলছে? আলোকায়ন বিজ্ঞানের আলোর কথা বলে, আলোকায়ন যুক্তির আলোর কথা বলে, তাই তো? আলোকায়ন বিবেক বোধের আলোর কথা বলে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যে এম এর ক্লাস কিন্তু পলিটিক্যাল একাডেমিতে শুরু হয়ে গেছে। তোমাদের পরপর আমি ক্লাসগুলো আনতে থাকবো। তোমাদের যদি ভালো লেগে থাকে আর যদি মনে করো আমাদের একাডেমি থেকে তোমরা অ্যাডমিশন নিতে থাকবে, তোমাদের এই দেখো এখানে তোমাদের দেখাচ্ছি, আমাদের একাডেমিতে কিন্তু সমস্ত নোটস পত্র তোমাদের এইভাবে দেওয়া হয়ে থাকে। একেবারে সব কিছু নোটসও পেয়ে যাবে, তোমাদের সুন্দর করে বোঝানো পড়ানো সবটাই করা হবে। তোমরা যদি এখনো পর্যন্ত আরবিউর বিশেষ করে তোমরা রেগুলার কিংবা তোমরা ডিস্টেন্সে পড়াশোনা করে থাকো, অবশ্যই আমাকে কল করো 86200639 এই নাম্বারে। অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এখন অ্যাডমিশন চলছে। থ্যাংক ইউ, ভালো থাকবে।